আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ধারাবাহিক যে ক্লাস, সেই ধারাবাহিক ক্লাসের আজকের আলোচনায় আমরা রেখেছি ভৌত রসায়নের উন্নয়ন, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পরমাণুর গঠন, ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ, এই যে টপিকগুলো, সেই টপিকগুলো থেকে আজকে প্রথম অংশ বা প্রথম পর্ব নিয়ে আমরা কথা বলবো। আমরা এর আগে ধারাবাহিকভাবে ছোট ছোট টপিকে বিভক্ত করেছিলাম পদার্থ বিজ্ঞানের বিভিন্ন আলোচনাকে। এখন আমরা রসায়নের আলোচনাগুলো শুরু করব। এই টপিকটা থেকে প্রথম পার্টে আমরা 5টা প্রশ্ন নিয়ে কথা বলবো, অতি গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী পার্টে আরও 5টি প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে চলুন সময় নষ্ট না করে আমাদের আলোচনা শুরু করা যাক। এবং সবার প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে আলকেমি যে শব্দটা, এটা কোন ভাষা থেকে এসেছে? এই যে আলকেমি বা খেমি, এই যে শব্দটা, এটা আসলে একটা অ্যারাবিক ওয়ার্ড। এইটার একটা সাধারণ অর্থ হচ্ছে দ্য মেথড অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তরকরণের বিদ্যা। একটা জিনিস থেকে আরেকটা জিনিসের যে রূপান্তরের যে বিষয়টা, সেটা আগেরকার দিনে অনেকটা গুপ্ত চর্চা হিসেবেই থেকে যেত, অনেকটা সাধারণ মানুষের বোধগম্যের মধ্যে ছিল না, এবং সাধারণদের এই ধরনের চর্চাটা আসলে ছিল না। যারা মধ্যযুগে আপনার হচ্ছে এই যে রসায়ন চর্চায় যারা লিপ্ত ছিল, তাদেরকে বলা হতো আপনার আলকেমিস্ট, ঠিক আছে? আর আমরা যদি দেখি মধ্যযুগে, মধ্যযুগে আপনার হচ্ছে এই যে রসায়ন যে চর্চাটা, রসায়ন যে চর্চাটার যে বিষয়টা আসলে এটা গোপনে করা হতো আসলে। যেমন এই ফর্মুলাগুলো প্রথমবার যার মাধ্যমে আসলে লিপিবদ্ধ আকারে আসে, তার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। তো এটা ওনার যে আবাসস্থল সেটা হচ্ছে বর্তমানে যে মিডল ইস্ট, সেই মিডল ইস্ট এর এরিয়াটাকে আমরা আসলে নির্বাচন করতে পারি। তো এই যে আলকেমি যে শব্দটা, যেখান থেকে আসলে পরবর্তীতে খেমি এবং খেমি থেকে পরবর্তীতে কেমিস্ট্রি, এই শব্দটা আসলে ইংরেজিতে এসেছে। এটা মূলত আলকেমি শব্দটা এসেছে মূলত আরবি ওয়ার্ড থেকে, ঠিক আছে? আরবি ওয়ার্ড থেকে। তো হ্যাঁ, এই যে রসায়ন শব্দের যে উৎপত্তি, এটা অতি সাধারণ একটা ধারণা হলেও আমাদের আসলে আলোচনার শুরুতে এইরকম টপিকগুলো আমরা পাই, বাট আমরা ইগনোর করি। কিন্তু কোনো একটা জিনিসের সূত্রপাত, সেই সূত্রপাত আমাদের জানার আগ্রহটা বাড়িয়ে দেয় যদি আমরা সেই কৌতূহল রেখে জানার চেষ্টা করি আসলে, ঠিক আছে? তো কোনটা আসবে কোনটা আসবে না, এই সকল জায়গার মধ্যে গেলে কিন্তু আর শেখা হবে না আর কি, ঠিক আছে? আমরা পরবর্তী আলোচনার মধ্যে একটু চলে যাই। পরবর্তী যে প্রশ্নটা, নিচের কোন উক্তিটি সঠিক? দেখুন, বলতেছে বায়ু একটি যৌগিক পদার্থ। আচ্ছা, ঠিক আছে, একাধিক পদার্থ থাকলে সেটা যৌগিক পদার্থ হয়, এটা মৌলিক পদার্থ। তো হয় সে যৌগিক হবে, না হয় মৌলিক হবে। ওমা, আবার দেখি মিশ্র পদার্থ বলা হচ্ছে। বায়ু বলতে শুধু অক্সিজেন আর নাইট্রোজেনকেই বোঝানো হচ্ছে। নাইট্রোজেন আর অক্সিজেন হলে তো সে যৌগিক হয়ে যাচ্ছে। এখন যৌগিক, মৌলিক, মিশ্রের মধ্যে পার্থক্য কী? আসলে যে পদার্থকে বিশ্লেষণ করলে শুধু একক সত্তা বিশিষ্ট একটা পদার্থের উপস্থিতি পাওয়া যায়, তাকে বলা হয় মৌলিক। বায়ুর মধ্যে কিন্তু আসলে আপনার একাধিক পদার্থের উপস্থিতি আছে। তাহলে কি যৌগিক পদার্থ বলবো? না। যৌগিক এবং মিশ্র, এই দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো একাধিক পদার্থ পরস্পরের সাথে মিশে যখন একটা পদার্থে পরিণত হয়, যার একটা নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। কিন্তু একাধিক পদার্থ পাশাপাশি অবস্থান করতেছে, কিন্তু সবাই মিলে একটা পদার্থে পরিণত হচ্ছে না, যার কারণে তার নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পাওয়া যায় না। ওই ধরনের পদার্থকে বলা হয় মিশ্র পদার্থ। তো বায়ু, এর মধ্যে অনেক পদার্থের উপস্থিতি থাকলেও বায়ু একটা পদার্থে, সবাই মিলে একটা পদার্থ হিসেবে আচরণ করে না, যার কারণে মানে তার নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। অর্থাৎ বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ। বায়ু একটা কি? মিশ্র পদার্থ। আর বায়ু বলতে যে শুধু অক্সিজেন, নাইট্রোজেন বিষয়টা এমন না, আরও অনেক পদার্থের উপস্থিতি বায়ুর মধ্যে আছে। আচ্ছা, তো এই যে কনসেপ্ট ক্লিয়ার থাকলে না, মৌলিক, যৌগিক, মিশ্র সিম্পল জিনিস, বাট এর মধ্যে খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা করতে পারি। দেখুন, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? আচ্ছা, এই যে দেখুন, রাসায়নিক পরিবর্তন মানে ভিন্ন পদার্থের সৃষ্টি, কিন্তু নয় বলছে, তার মানে অবশ্যই ভৌত পরিবর্তনের মধ্যে পড়বে। লোহাতে মরিচা পড়া, হ্যাঁ, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। হাইড্রোজেন অক্সিজেন দিয়ে পানি তৈরি হচ্ছে,
ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি। বরফের পানিতে পরিণত হওয়া বা পানির বাষ্পে পরিণত হওয়া, বাষ্প থেকে পানি, পানি থেকে আবার বরফ, এটা হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন, এটা কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন না। চাল সিদ্ধ করে ভাতে পরিণত হওয়া, তো চাল সিদ্ধ করে ভাতে পরিণত হওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে চাল তাপমাত্রা এবং পানি পেয়ে তার যে প্রাচীর সেটা কিন্তু বিদীর্ণ হয়, ফেটে যায় এবং ফুলে ওঠে। ঠিক আছে, এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তো বলছে যে রাসায়নিক পরিবর্তন নয়, সেটা হচ্ছে 3 নম্বর, বরফ পানিতে পরিণত হওয়া। তো এই যে এইভাবে না আমাদেরকে আসলে কি করতে হবে, বিশ্লেষণ করা শিখতে হবে। পরবর্তী প্রশ্নটা আপনারা যদি দেখেন, সরি, ক্লোরিন 19 আর 17, 37, সরি 19 আর 37, যদিও ক্লোরিন এর আমরা জানি যে এটা হচ্ছে আপনার, যদি আমরা বলি আর কি, যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, বাট এখানে যেটা দিয়ে দিছে তার সাপেক্ষে যদি করি, নিউট্রন সংখ্যাটা কত আমরা জানি। নিউট্রন সংখ্যা বাঁদিকের মাথার উপরে থাকে ভর সংখ্যা, নিচে থাকে পারমাণবিক সংখ্যা। আর নিউট্রন সংখ্যা পাইতে হলে মাথা থেকে পা বিয়োগ দিতে হবে, তাহলে যেটা দাঁড়াচ্ছে 37 বিয়োগ 19, এখানে হচ্ছে 8 আর হচ্ছে 1, 18। ঠিক আছে, 17, 35, 70 না, 18 হচ্ছে নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা পেতে হলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলেই পাওয়া যায়। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি, এটা আমরা অনেকেই বুঝি না। আচ্ছা, আপনারা একটা জিনিস ধরবেন যে ছোট ছোট জিনিসগুলো একত্রিত হয়ে যখন একটা বড় জিনিস তৈরি করতেছে, তখন এটাকে আমরা বলবো ফিউশন। আর বড় একটা জিনিস ভাইয়া যখন ছোট ছোট জিনিসে রূপান্তরিত হচ্ছে, তখন এটাকে আমরা বলি ফিশন। তাহলে এটাকে আমরা বলি যুক্ত অবস্থা, এটাকে আমরা বলি বিচ্ছিন্ন অবস্থা। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা অনেকেই বুঝি না আসলে। এটা আসলে ফিশন আর ফিউশনকে বোঝানো হচ্ছে। তো পরীক্ষা করে দেখা গেছে, বিজ্ঞানী আইনস্টাইন পরীক্ষামূলকভাবে এটা প্রমাণ করেছেন যে যুক্ত অবস্থার চাইতে বিচ্ছিন্ন অবস্থায় 10 গুণ পরিমাণ বেশি শক্তি পাওয়া যায়। কত গুণ পরিমাণ? 10 গুণ পরিমাণ বেশি শক্তি পাওয়া যায়। অর্থাৎ ফিউশনের চাইতে ফিশনের শক্তি বেশি। তাহলে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থার চাইতে কম। যুক্ত অবস্থা মানে ফিউশনের চাইতে কম না, যুক্ত অবস্থার চাইতে কি অধিক। হ্যাঁ, এটা সঠিক। যুক্ত অবস্থার সমান না, কোনোটি সঠিক নয়, এটা সঠিক। বিষয়টা কি বোঝা গেল? এইভাবে বিশ্লেষণ করে কিছু হিন্টস থাকবে, সেটা আমাদেরকে দেখে বুঝে তারপর অ্যান্সার করতে হবে। আশা করি ধরতে পেরেছেন বিষয়টা। পরবর্তীতে আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। আজকে তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।